আপনি কি অনেক টাকা আয় করতে চান, নিজেকে ধনী বানাতে চান এবং সফলতা লাভ করতে চান? তাহলে কৌটিল্য এর এই নীতিগুলো মেনে চলুন। তিনি বলেছেন, নিজেকে সবসময় কয়েকটি প্রশ্ন করুন। এই প্রশ্নগুলো যা আপনাকে ধনী বানিয়ে দিবে, আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। কিন্তু কি সেই প্রশ্ন? আচার্য কৌটিল্য বলেছেন, যেই পরিবারে পুত্র সন্তান থাকে না সেই পরিবারকে জিরো হিসাবে মানা হয়। যে মানুষের কাছে কোনো বন্ধু বান্ধব থাকে না তার কাছে চারপাশ বা সারা সংসার শূন্য হয়ে পড়ে। মূর্খ মানুষের হৃদয় শূন্য হয়, আর গরিব মানুষের কাছে সবকিছুই শূন্য হয়। আপনি সঠিকই শুনেছেন যে দরিদ্র মানুষের কাছে সবকিছুই শূন্য হয়। বিল গেটসের এই কথাটা তো শুনেছেন, যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেটা আপনার ভুল নয়, কিন্তু যদি আপনি গরিব থেকে মৃত্যুবরণ করেন তাহলে সেটা কিন্তু আপনারই ভুল। আমাদের সমাজে গরিব মানুষদেরকে কেউ সম্মান করে না, তাই প্রত্যেকটি মানুষেরই উচিত ধনী হওয়ার চেষ্টা করা, এমন পরিমাণ টাকা আয় করা যাতে আপনি এবং আপনার পরিবার ভালোভাবে চলতে পারে এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তবে চলুন এবার দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলো কি কি। নাম্বার 1, প্রথম যে প্রশ্নটা নিজেকে করতে বলেছেন সেটা হলো, আমার সময় কেমন চলছে? অর্থাৎ আপনাকে আপনার এখনকার পরিস্থিতির কথা ভাবতে হবে। আপনি কি পরিস্থিতিতে আছেন? আপনি গরিব হতে পারেন বা আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। আপনি এখন অসফল একজন মানুষও হতে পারেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি সারা জীবন গরিব হয়েই থেকে যাবেন অথবা অসফল হয়েই থাকবেন। আপনাকে এখনকার পরিস্থিতির উপর দাঁড়িয়েই ভাবতে হবে যে আপনাকে ধনী হতে হবে। পৃথিবীর এখনকার সময়ে আমাদের হাতে অনেক সুযোগ রয়েছে যা আগে কখনোই ছিল না। আপনার মধ্যে যদি ধনী হওয়ার স্বপ্ন থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে। এখনকার সময়ে অনেক মানুষ নিজের কৌশলকে কাজে লাগিয়ে মিলিয়নিয়ার হয়েছেন, যাদের পিতামাতা বা বংশের তেমন কোনো ধন সম্পদ ছিল না এবং তাদের বয়সও কম ছিল। আবার তারা জিরো থেকেই শুরু করেছিলেন। মুকেশ আম্বানির মতে এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এখন যে সুযোগ রয়েছে তা আগে কেউ পায়নি। এই সময়ে আমরা খুব সহজেই অনেক বিজনেস করতে পারি, খুব তাড়াতাড়ি কেরিয়ার গড়তে পারি এবং আমাদের দেশকে 1 নম্বরে নিয়ে আসতে পারি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, আপনি যদি ধনী এবং সফল হতে চান তাহলে প্রথমে স্বপ্ন দেখুন। আপনি যদি নিজে না ভাবেন যে আপনি ধনী হবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে ধনী বানাবে। তাই নিজের পরিস্থিতির কথা ভাবুন, আর এই সময়ে অনেক সুযোগ রয়েছে ধনী হওয়ার। ফলে এই পরিস্থিতিতে কোন সুযোগ কাজে লাগাতে পারেন সেটা ভাবেন, যা কিনা আপনাকে ধনী এবং সফল করে তুলবে। নাম্বার 2, আচার্য চাণক্য 2 নম্বর যে প্রশ্নটা নিজেকে করতে বলেছেন সেটা হলো, আমার বন্ধু কতজন? 50% সফলতা নির্ভর করে আপনি কেমন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। আপনি যত মানুষকে চিনবেন জানবেন এবং আপনাকে যত মানুষ চিনবে জানবে, আপনি ততই সফল হবেন, তত তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতে পারবেন। মোটামুটি ভাবে আপনার প্রত্যেকটি টার্গেট পয়েন্টে কেউ না কেউ থাকবে আপনাকে সাহায্য করার জন্য অথবা আপনাকে বাধা দেওয়ার জন্য। সফল মানুষরা সবসময় চেষ্টা করে হাই কোয়ালিটির নেটওয়ার্ক তৈরি করতে ও মেনটেন করতে। এটা তাদের একটা গুড হ্যাবিটস। তাই তারা সেই সব মানুষ থেকে অনেক এগিয়ে যান, অনেক সফল হয়ে যান যারা কিনা বাড়িতে বসে শুধুমাত্র টিভি দেখতেই পছন্দ করে। আচার্য চাণক্য বলেছেন, সবসময় ভাবুন আপনার বন্ধু কতজন। তাই সফল হতে গেলে আপনাকে বন্ধুর সংখ্যা বাড়াতে হবে, নেটওয়ার্ক বাড়াতে হবে। আর মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিন যাদের সাথে উঠা বসা করি, টাইম পাস করি, আমাদের আচরণ, ভ্যালু ও বিশ্বাস তাদের মতো হয়ে যায়। সুতরাং আপনি যদি সফল হতে চান তাহলে পজিটিভ মানুষের সঙ্গে মিশুন যারা কিনা আশাবাদী, সুখী, পজিটিভ এবং তাদের লাইফের একটা টার্গেট আছে, কিংবা তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। এবং একই সাথে নেগেটিভ এবং অভিযোগ করা মানুষদের থেকে দূরে থাকুন। নিজেই ধনী মানুষেরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব বাড়ায়। তারা তাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গ্রুপে জয়েন করে মিটিং এবং প্যাটার্ন তৈরি করে সবসময় অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তারা তাদের বিজনেস এবং সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের পরিচিত বাড়ায় এবং অপরিচিত মানুষদের তাদের বিজনেস কার্ড দিয়ে দেয়। তারা অপর মানুষের বিজনেস এবং অন্যান্য কিছুতে সাহায্য করে যাতে প্রয়োজনে তাদেরও সাহায্য পায়। সুতরাং আপনাকে ধনী এবং সফল হতে গেলে পজিটিভ বন্ধুর সংখ্যা অবশ্যই বাড়াতে হবে।
নাম্বার 3, তৃতীয় যে প্রশ্নটা আচার্য চাণক্য নিজেকে করতে বলেছেন সেটা হলো, আপনি যেই জায়গায় থাকেন সেটা কেমন? আমরা যেই জায়গায় থাকি সেটা আমাদের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন আপনি এমন অজপাড়া গায়ে থাকেন যেখানে কিনা আপনার মোবাইল নেটওয়ার্কই কাজ করে না। এমন হলে আপনি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সুতরাং কিছু জানার হলে সহজেই গুগলে সার্চ করতে পারেন। কিংবা একটা বিজনেস করতে চান কিন্তু সেখানে তেমন কাস্টমার নেই, বা সেখানে কোনো ভালো স্কুল কলেজ নেই যেখান থেকে আপনি উন্নত মানের পড়াশোনা করতে পারেন। অবস্থান মানুষের জীবনে একটা বড় ভূমিকা পালন করে থাকে। ধরুন এমন জায়গায় আপনার বাড়ি, সেখানে আপনি যা করতে চান তার সুযোগ খুবই কম। তাহলে আপনি কি করবেন? এমন হলে আপনাকে কোনো উন্নত জায়গায় যেতে হবে যেখানে আপনার উন্নতির জন্য সুযোগ ভরপুর রয়েছে। কিন্তু সেখানে একটি সমস্যা রয়েছে যে সেখানে ঘর ভাড়া করে থাকতে হবে, আলাদা করে খেতে হবে। এজন্য কয়েক হাজার টাকা এক্সট্রা খরচ হবে। কিন্তু ভাবুন সেখানে থেকে যদি আপনার সফল হওয়ার চান্স বেড়ে যায়, তাহলে এই এক্সট্রা খরচ খুবই নগণ্য। আপনি যদি একাই হন তাহলে যেই জায়গায় আপনি যেতে চান সেখানে বা তার কিছুটা আশেপাশে কোনো ম্যাচে বা পেইন্ট গেস্ট হিসেবে থাকতে পারেন। এতে করে খুবই কম খরচ হবে। আপনি যদি সফল এবং ধনী হতে চান তাহলে এমন কোনো বাসস্থান চুজ করতে হবে সেখানে আপনি ভালো পজিটিভ মানুষ পেয়ে যাবেন আপনার নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য। নাম্বার 4, চতুর্থ যে প্রশ্নটা চাণক্য নিজেকে করতে বলেছেন সেটা হলো, আপনার আয় এবং খরচ কত? কোটিপতি এবং মিলিয়নিয়ার হতে গেলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে সবসময় করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষেরই একটা খামখেয়ালি হলো, আমরা মাসের শেষে যে টাকা পাই তা পাওয়ার সাথে সাথে আমরা বেশিরভাগ টাকা খরচ করে ফেলি, আর বাকি টাকা দিয়ে মাসের 15 তারিখ পর্যন্ত চলে যায়, আর এরপরেই ধার দেনা করে চলে। হাস্যকর হলেও এটাই বেশিরভাগ মানুষের লাইফস্টাইল হয়ে গেছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশিরভাগ কোম্পানি সরাসরি লোন দেওয়ার নামে একটা ব্যবসা শুরু করেছে। কিন্তু আপনাকে ধনী হতে গেলে আপনার চলার স্টাইল পরিবর্তন করতে হবে। আপনি যে এত খেটে টাকা উপার্জন করছেন সেই টাকাই সবচেয়ে অধিকার কার? একমাত্র আপনার। তাই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নিজেকে পে করুন। প্রথমেই 20% টাকা সরিয়ে রাখুন। টাকা সঞ্চয় করা খুবই কঠিন কাজ, তাই শুরুতে 2-3% করতে করতে 20%-এ পৌঁছাতে পারেন। সেলফ বিলিয়নিয়াররা টাকাকে বাড়ানোর জন্য বিভিন্ন সোচ ক্রিয়েট করে, আবার তারা যে টাকা সঞ্চয় করলো সেটাকে আবার এমন জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে ম্যাক্সিমাম রিটার্ন আসে। 20% জমানো টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন তার জন্য আপনাকে নলেজ নিতে হবে বা ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জন করতে হবে। মনে রাখবেন, সবার জীবনেই খারাপ সময় আসতে পারে, তাই টাকা সেভ করাটা অত্যন্ত আবশ্যকীয় একটা কাজ। এটা আপনাকে করতেই হবে, তাই আজ থেকেই শুরু করুন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে 20% টাকা সরিয়ে রাখুন। তাহলে সারা মাসে 80% টাকা খরচ হয়ে গেলেও কোনো সমস্যা নেই। এরপর 20% টাকা এমন জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে একটা সিকিউর রিটার্ন পাওয়া যাবে। তাই আচার্য কৌটিল্য বলেছেন, আয় ও খরচ নিয়ে ভাবুন। আয় এবং খরচের মধ্যে একটি ব্যবধান থাকবে। খরচ বেশি হলে আপনি ইনভেস্ট করতে পারবেন না, আবার আয়ও বাড়াতে হবে এই ব্যবধান বজায় রাখার জন্য। নাম্বার 5 নম্বর যে প্রশ্ন আচার্য চাণক্য নিজেকে করতে বলেছেন সেটা হলো, আমি কে? আমার সত্য কি? অর্থাৎ আমি কোন কাজটা করতে পারবো। আমি কে মানে হচ্ছে আপনার উদ্দেশ্য কি, আপনি কি করতে এই পৃথিবীতে এসেছেন, আপনার শখ কোনটা, আপনি কি করতে ভালোবাসেন, আপনি কোন কাজটা ভালো করে করতে পারবেন। সফল এবং ধনী তারাই হয় যারা কিনা এমন একটি ফিল্ড বেছে নেয় যেখানে কিনা তাদের ন্যাচারাল ট্যালেন্ট আছে, অর্থাৎ দক্ষতা আছে সেই ফিল্ডে ভালোভাবে কাজ করার। আমাদের মনে প্রায় এই প্রশ্ন জাগে যে আমাদের কাছে কিছু টাকা আছে, আমরা কি সেই টাকা বিনিয়োগ করব নাকি আরও সঞ্চয় করব। আমাদের এই বিষয়ে জেনে নেওয়া ভালো যে প্রথমে কি সঞ্চয় করব নাকি বিনিয়োগ করা আমাদের জন্য সেফ। আমরা যেখানে যেইভাবে যেখানেই থাকি না কেন প্রতিনিয়তই আমাদের খরচ হতে থাকে। আমরা যদি আয় নাও করি তারপরেও কোনো না কোনোভাবে আমাদের খরচ হয়। আমাদের আয় না থাকলেও আমাদের বাবা মা বা ভাই বোন যে আয় করছে সেখান থেকে আমরা খরচ করছি, অথবা সঞ্চয় থেকে খরচ করছি। আমরা যারা আয় করছি আমাদের উচিত সম্পূর্ণ খরচ না করে সেখান থেকে 10% বা 20% কিংবা 30% সঞ্চয় করা। এই ধরনের বিষয়কে বলা হয় নিজেকে নিজে পেমেন্ট করা।
আমরা যদি 1 লক্ষ টাকা আয় করি তাহলে সেখান থেকে কমপক্ষে 20,000 টাকা সঞ্চয় করতে হবে। প্রতি মাসে যদি আমরা 20,000 টাকা সঞ্চয় করি তাহলে দেখা যাবে 5 মাস পরে আমাদের 1 লক্ষ টাকা সঞ্চয় হয়ে গেছে। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা সঞ্চয়টা কোথায় করব। খুব সহজে আমরা এখন ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করতে পারি। ব্যাংকে যদি আমরা সঞ্চয় হিসাবে টাকাটা রেখে দেই তাহলে ওই ব্যাংকে যদি আমাদেরকে 10% অথবা 2.5% রিটার্ন দেয় তাহলে আমরা সেটা পাবো। কিন্তু আমাদেরকে বুঝতে হবে 8% বা তার বেশি যে ইনফ্লেশন রেট সেটা আমাদের রিটার্নকে নষ্ট করে দিচ্ছে। 1 লক্ষ টাকার পারচেজিং পাওয়ার 91,000 টাকা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের উচিত সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে 1 মাস, 6 মাস অথবা 1 বছরের জন্য এফডি করে রাখা। বিনিয়োগের সাথে ঝুঁকি জড়িত, তাই যেখানে ঝুঁকি নেই সেটা বিনিয়োগ হিসাবে বিবেচিত করা যায় কিনা সেটা বিতর্কের বিষয়। আমরা মূলত সঞ্চয়পত্র বা ব্যাংকে বিনিয়োগ করে থাকি যাতে করে ইনফ্লেশনটা কাভার হয়ে যায়, কিন্তু এখানে বড় কোনো লাভের সম্ভাবনা থাকে না, কারণ আপনি কত পার্সেন্ট রিটার্ন পাবেন সেটা পূর্বে নির্ধারিত থাকে, ফলে বেশি পরিমাণ লাভ পাওয়া যায় না। এজন্য ব্যাংকে টাকা রেখে যেই টাকা রিটার্ন পাওয়া যায় সেটা মুদ্রাস্ফীতিকে টেক্কা দিতে পারে না। অনেকেই বলবেন মুদ্রাস্ফীতি কি, সেটা এত গুরুত্বপূর্ণ কেন? সহজভাবে বলতে গেলে মুদ্রাস্ফীতি হলো উপলব্ধ অর্থের পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি। পরিচিত পরিভাষায় বললে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে আপনি আগের তুলনায় আজ অনেক কম জিনিস ক্রয় করতে পারেন। এটি ভালো করে বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আজকে আপনি 100 টাকায় একটা ডেটা কেবল কিনলেন, বার্ষিক মুদ্রাস্ফীতি 10%। পরের বছর একই ডেটা কেবল কিনতে আপনার খরচ পড়বে 110 টাকা। যদি আপনার আয় অন্তত মুদ্রাস্ফীতির সমান হারে বৃদ্ধি না পায় তাহলে আপনি ডেটা কেবল অথবা অন্য কোনো পণ্য কিনতে পারবেন না। আমরা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করি তাহলে সেখানে লাভ অথবা লস হতে পারে। আমাদের মনে রাখতে হবে যেখানে রিস্ক যত বেশি সেখানে রিটার্নের সংখ্যাও তত বেশি। বিনিয়োগের আগে আমাদের উচিত 3 মাস, 6 মাস অথবা 1 বছরের জন্য একটি ফান্ড তৈরি করে রাখা, যাতে আমাদের বিপদের সময় কোনো রকম অসুবিধা না হয়। আমাদেরকে এমনভাবে টাকা রাখতে হবে যখন আমাদের প্রয়োজন অথবা জরুরি অবস্থাতে টাকা অ্যাকাউন্ট থেকে দ্রুত তুলতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।